পুলিশ ফাইল। মার্চ 2022 দিন দুপুরে নিজের ঘরে গলা কাটা অবস্থায় পাওয়া যায় এক মধ্যবয়স্কা গৃহবধূকে। মহিলার কলেজ ফেরত মেয়ে বাড়ি ফিরে দেখে যে তার মা মৃতা। তারই চিৎকারে ছুটে আসে সবাই। আশ্চর্যের বিষয় হলো ঘিঞ্জি কলোনি অঞ্চলে যেখানে চারিদিকে লোক, সেখানে কিভাবে ঘটলো এই খুন? পুলিশ তদন্তে আসে, কিন্তু ঠিক কি ঘটেছিল সেই দিন দুপুরে মহিলার সাথে দেখুন। এ বিষয়ে আদালতের যেটা রায় হবে সেটা তো আপনাদের মেনে নিতেই হবে। আর যদি মানতে না পারেন তাহলে আপনি হাইকোর্টে অ্যাপেল করবেন। ঠিক আছে, রাখছি। স্যার। হ্যাঁ বলো রিয়া। স্যার, উমা শাহের মার্ডার কেসের পিএ রিপোর্ট এসে গেছে। গুড, দেখি। সিম্পল গলায় কাট, ছোড়া বা ভোজালির মতো ধারালো ওয়েপন দিয়ে মহিলাকে খুন করা হয়েছে। ধস্তাধস্তির চিহ্ন তো পাওয়া যায়, তার মানে ভদ্রমহিলা কোনো বাধা দেওয়ার আগেই তার উপর আঘাত করা হয়েছে। স্যার, আমার কিন্তু এটা চুরি বা ডাকাতির জন্য মামুলি মার্ডার বলে মনে হচ্ছে না। কেন? কেননা ওই রকম একটা ঘিঞ্জি এলাকায় যেখানে আশেপাশে গায়ে গায়ে লাগানো সব বাড়ি আর আশেপাশে অনেক লোকজনও ছিল, সেখানে ডাকাতি করাটা একটু টাফ। রাইট, ইউ আর রাইট রিয়া, আমারও সেরকমই ধারণা। এবং ভদ্রমহিলার পরিচিতদের ভেতরে কেউ একজন খুন করেছে যাকে উনি চিনতেন। এবং খুনটাও আঘাতটাও আচমকাই হয়েছে। হ্যাঁ স্যার, আর সেই জন্যই বোধহয় উমাশাও কোনো বাধা দিতে পারেনি। আচ্ছা, ভদ্রমহিলা তো সুদের ব্যবসা করতেন। হ্যাঁ স্যার, প্রাইমারি ইনকোয়ারিতে ওনার হাজবেন্ড, মেয়ে আর পাড়া প্রতিবেশী তো তাই বলল। তাহলে খুনের মোটিভ এর মধ্যে পাওয়া গেলেও পাওয়া যেতে পারে। রিয়া, টাকা পয়সা লেনদেন সংক্রান্ত কোনো ঝামেলা ভদ্রমহিলার সাথে হয়েছিল কিনা সেটা আগে আমাদের দেখতে হবে। তুমি এক কাজ করো, তুমি ওর পাড়ার লোকেদের সাথে আর একবার কথা বলো, দেখো যদি কোনো লিড পাও। ওকে? রাইট স্যার। না ম্যাডাম, উমাভাবে সুদের কারবার করতো ঠিকই, কিন্তু পাড়ার কারোর সাথে ঝামেলা ছিল না ম্যাডাম। আচ্ছা, ওনার সাথে ওনার হাজবেন্ডের রিলেশনটা কেমন ছিল? ভালোই ছিল। প্রভাসদা উমাভাবে রিলেশন আর পাঁচটা হাজবেন্ড ওয়াইফের মতনই ছিল। প্রভাসদা শাড়ির বিজনেস করে, ওদের বড় মেয়ে ঝিলম কলেজে পড়ে, আর ছোট ছেলে রাজু স্কুলে পড়ে। উনি এই সুদের ব্যবসাটা কতদিন ধরে করছেন? তা প্রায় অনেক বছর ধরে, 10-12 বছর তো হবেই। আচ্ছা, কত বড় ব্যবসা ছিল ওনার? মানে আমি জানতে চাইছি যে ব্যবসাটা কি উনি পাড়ার মধ্যেই করতেন নাকি দূর দূর থেকেও আসতো লোকজন টাকা ধার নিতে? না না ম্যাডাম, উমাভাবি ব্যবসা পাড়াতেই করতো, আর পাড়ার লোকজনেরই টাকা সুদে ধার দিত। আরে এক মিনিট ম্যাডাম, এক মিনিট। কি হলো? একটা কথা মনে পড়ে গেল ম্যাডাম। কি কথা? ম্যাডাম, আপনি জিজ্ঞেস করেছিলেন না উমা ভাবির সঙ্গে কার কোনো ঝামেলা হয়েছিল? হ্যাঁ হ্যাঁ, ঝামেলা হয়েছিল ম্যাডাম। ঝামেলা হয়েছিল? কার সাথে, কি নিয়ে? আমাদের এখানেই থাকে, বিমান চৌরাস্তিয়া। কবে হয়েছিল? এই উমা ভাবির খুন হওয়ার ঠিক কয়েকদিন আগে। বিমল তো উমা ভাবির কাছ থেকে মাঝে মাঝে সুদের টাকা ধার নিত, আর এই নিয়ে ওদের মধ্যে ঝামেলাও হয়েছিল।
विमल, आई विमल, इधर सुन। क्या सुनाई नहीं दे रहा है क्या? इधर आ। কি ব্যাপার? হ্যাঁ, কি ভেবেছিসটা কি? আমি দুবার তোর বাড়ি গেছি, তোর নিবি বললো তুই বাড়িতে নেই। আমি বলে এলাম দেখা করতে, তাও দেখা করতে এলি না, ফোনও করলি না। কি ভেবেছিসটা কি তুই? ব্যাপারটা কি তোর? আরে ভাবি, একটু ফেসে গেছি আমি। সে তো দেখতেই পাচ্ছি আমি তুই কিসে ফেসে আছিস। আমার টাকাটা কবে ফেরত দিবি বল? শোনো না ভাবি। कुछ नहीं सुनना है मुझे। আমার টাকাটা কবে ফেরত দিবি বল? भाभी विश्वास करो, शिव जी का कसम, थोड़ा उलझन में फंस गया हूँ मैं। তো मैं क्या करूं? হ্যাঁ, তুই সুদে টাকা নিয়েছিস, তুই আমার টাকাটা ফেরত দিবি। সুদের টাকাও ফেরত দিচ্ছিস না, আসল টাকাও ফেরত দিচ্ছিস না। কি ভেবেছিসটা কি? হ্যাঁ, আমার টাকাটা মেরে দেওয়ার ধান্দা তোর? কি আজে বাজে কথা বলছো ভাবি? আরে বাপ রে, উল্টা চোর কা দল কো ডাকে। হ্যাঁ, সুদের টাকা নিয়ে তুই মুখ দেখানো বন্ধ করে দিয়েছিস, ফোনটাও ধরিস না তুই। তো আমি কি ভাববো? হ্যাঁ, বললাম তো আমি একটু আটকে গেছি। আরে তোমার টাকা তুমি ঠিক পেয়ে যাবে। আরে এর আগেও তো তোমার থেকে সুদের টাকা নিয়েছি, কোনো প্রবলেম হয়েছে? এই তোর এইসব ফালতু কথা আমি শুনতে চাই না। আমার আসল 20,000 টাকা 3 মাসের বাকি সুদ কবে দিবি বল? বললাম তো দিয়ে দেবো। কবে দিবি সেটা বল। এইভাবে রাস্তার মধ্যে সবার সামনে আমাকে এইভাবে অপমান করছো, ভালো হবে না বলে দিচ্ছি। হ্যাঁ, ভালো হবে না। আমার থেকে সুদে টাকা নিবি আর আমাকেই চোখ দেখাবি। আমি বলেছি টাকা ফেরত দেবো না। কবে দিবি সেটা বল। সময় হলেই দেবো। এই বিমল, আমার সঙ্গে মজা কি করছিস? ফল ভালো হবে না কিন্তু বলে দিলাম। তুমিও আমার সঙ্গে যা করছো তার ফল ভালো হবে না বলে দিচ্ছি। তুই আমাকে হুমকি দিচ্ছিস? কি করবি তুই আমার? দেখতেই পাবে কি করব। এই বিমল, এই सुन सुन, देखा देखा, भलाई का तो जमाना ही नहीं रहा। দুজনের মধ্যে সেদিন খুব ঝামেলা হয়েছিল ম্যাডাম। বিমল ভাই তো উমা ভাবিকে হুমকিও দিয়েছিল। ঠিক আছে। আচ্ছা, এই বিমল চৌরাসের বাড়িটা কোথায় আপনি কি জানেন? জানি ম্যাডাম। স্যার, আমি উমাশয়ের পাড়ার লোকের সাথে কথা বললাম। স্যার, উমাশয়ের মার্ডার কেসে একটা ইম্পর্টেন্ট লিড পাওয়া গেছে। তাই নাকি? ভেরি গুড। স্যার, উমাশয় খুন হওয়ার কিছুদিন আগে, মানে ওদেরই পাড়ারই লোক, বিমল চৌরাসিয়ার সাথে নাকি উমাশয়ের ঝামেলা হয়েছিল। ঝামেলা হয়েছে কি নিয়ে? স্যার, টাকা ধার নেওয়ার ব্যাপারে। বিমল চৌরাসিয়া উমাশয়ের থেকে নাকি প্রায় 20,000 টাকা মতো ধার নিয়েছিল, আর সেই টাকাটা তিনি সুদে কিংবা আসলে কোনোভাবেই শোধ করতে পারছিলেন না, আর সেই নিয়ে গন্ডগোলটা আসলে হয়েছিল। তা ওদের গন্ডগোলের কোনো আই উইটনেস আছে? হ্যাঁ স্যার, তার মুখ থেকেই শোনা। আর বিমল চৌরাসিয়া নাকি উমাশয়কে হুমকি অবধি দিয়েছিল। বিমলের বাড়ির ঠিকানা পেয়েছো? হ্যাঁ স্যার, পেয়েছি। ইনফ্যাক্ট আমি বিমল চৌরাসিয়ার বাড়ির দিকেই যাচ্ছি ইনভেস্টিগেশনের জন্য। স্যার, আর একটা খবরও পেলাম। কি খবর? যেদিন উমাশয় খুন হন সেদিনই নাকি উমাশয় খুন হওয়ার কিছুক্ষণ আগে বিমল চৌরাসিয়া তার বাড়িতে গিয়েছিলেন। আই সি, গুড। ওকে ইমিডিয়েট ইন্টারোগেট করো। যদি সেরকম মনে করো তাহলে বাড়িটা সার্চ করবে, আর সন্দেহ হলে ইমিডিয়েট অ্যারেস্ট করবে। ওকে স্যার। ওকে। কি বলছেন কি ম্যাডাম? উমা ভাবি খুনের ব্যাপারে আপনি আমাকে সন্দেহ করছেন? তার যথেষ্ট কারণ আছে। আপনি উমাশয়ের থেকে সুদে টাকা ধার নিতেন। শুধু ও কেন, এই মহল্লায় তো আরো অনেকেই মুখাবির থেকে শুধু টাকা ধার নিত ম্যাডাম। আমি অন্যদের কথা জানতে চাই। আপনি রীতিটাকে না বলুন। হ্যাঁ নিতা। ঠিক মতো শোধ দিতেন? কি হলো বলুন। হ্যাঁ করতাম। মিথ্যে কথা। আমাদের কাছে খবর আছে যে আপনি সুদের টাকা বা আসল টাকা কোনোটাই শোধ করতে পারেন, আর সেই নিয়ে আপনাদের মধ্যে ঝামেলাটা হয়েছিল। মিথ্যে কথা বলে আর কোনো লাভ নেই বিমল বাবু। আপনাদের এই ঝামেলার কথা অনেকেই জানে। হ্যাঁ সে মানে টাকা পয়সা শোধ করতে একটু দেরি হলে তো
বেশ। আচ্ছা বিমলবাবু, যেদিন আপনাদের ঝামেলা হয়েছিল সেদিন আপনি উমা সাউকে থ্রেট করেছিলেন আর এটা বলেছিলেন যে এর ফল ভালো হবে। এই বিমল, আমার সাথে মজা কি করছিস? ফল ভালো হবে না কিন্তু বলে দিলাম। তুমিও আমার সঙ্গে যা করছো তার ফল ভালো হবে না বলে দিচ্ছি। তুই আমাকে হুমকি দিচ্ছিস? কি করবি তুই আমার? দেখতেই পাবে কি করব। দেখুন ম্যাডাম, রাগের মাথায় কি বলেছিলাম না বলেছিলাম। ম্যাডাম আপনি কি মনে করছেন আমার হাজবেন্ড উমা ভাবিকে ফোন করেছে? না করার তো কোনো কারণ দেখছি না। नहीं ये झूठ है। ओ जी आप चुप क्यों है? मैडम को बोलो এই সব ভুল কথা, এই সব বাজে কথা। কি বলছেন কি ম্যাডাম? আমি কেন উমা ভাবিকে খুন করতে যাব? খুনের দিন দুপুরবেলায় আপনি উমা সাহের বাড়িতে গিয়েছিলেন। কি হলো, চুপ করে আছেন কেন? বলুন গিয়েছিলেন কি? হ্যাঁ, গিয়েছিলাম। কেন? ভাবি। আরে বিমল, বস বস। हाँ ये लीजिए भाभी, 3 महीना का ब्याज का टका। ठीक है, गिन लीजिए। हाँ ठीक है, लेकिन वो असली रुपया कब देगा? दे देगा भाभी। এই মাসটা একটু টানাটানি চলছে তো, সামনের মাসে আমি শোধ করে দেব। আচ্ছা চলি। হ্যাঁ ठीक। আমি উমা ভাবির বাড়ি গিয়েছিলাম, সুদের টাকা দিয়েছি, চলে এসেছি ব্যাস। আপনি ঘরটা ভালো করে সার্চ করে দেখুন। কেন ম্যাডাম? কেন আপনি ঘর সার্চ করছেন কেন ম্যাডাম? কি এসব কি করছেন? চুপ! একদম চুপ, নাহলে থানায় নিয়ে যাব। ম্যাডাম এই দেখুন। এটা তো রক্ত মনে হচ্ছে। এটা কি? কি হলো? চুপ করে আছেন কেন? জবাব দিন। আগে ম্যাডাম, আমার মেয়ের হাত কেটে গেছিল, তাই রক্ত বন্ধ করার জন্য ওটা দিয়ে বেঁধেছিলাম। বাহ, ভেরি গুড আলিবাই। তাহলে আপনি সত্যি কথাটা বলবেন না, তাই তো? বেশ, তাহলে বাকি কথা থানাতে গিয়ে হবে। এই, ওকে জিপে তোলো। আরে ম্যাডাম শুনুন তো ম্যাডাম। ম্যাডাম ও সত্যি বলছে ম্যাডাম, ও সত্যি বলছে। আপনি বিশ্বাস করুন ম্যাডাম, আমি সত্যি বলছি। চুপ, একদম চুপ। এই, ওকে থানায় নিয়ে চলো। রেণু সাউ মার্ডার হয়ে যাওয়ার পর সেদিনকে আমাদের প্রথম বাজেট মিটিং ছিল। আমরা মিউনিসিপ্যালিটিতে ছিলাম। 3:10 নাগাদ আমার খবর পাই এরকম একটা ঘটনা ঘটে গেছে। আমি মিটিং থেকে সঙ্গে সঙ্গে বেরিয়ে আমি আগে ওয়ার্ডে আসি। এসে দেখি যে রেণু সাউ নেই। রেণু সাউ বাড়ির লোক, স্বামী, দেওর সবাই মিলে ওকে হসপিটালে নিয়ে যায়। হসপিটালে গিয়ে দেখি ও মারা যায়। তারপরে আমরা থানায় যাই। থানার বড়বাবু তখন আমার যে বড়বাবুর সঙ্গে কথা বলি, ডিসিপি ম্যাডাম এসেছেন, ওনার সঙ্গে কথা বলে জানা যায় যে কেউ বা কারা ওনার সঙ্গে দেখা করেছে। আশেপাশে আমরা অনেক লোককে জিজ্ঞেস করি, কেউ কিন্তু বলতে পারিনি। কিন্তু আমাদের একটা ছিল যে খুব পরিচিত লোক কেউ এসছে যে এরকম কাজ করে গেছে, কারণ অজানা লোক এখানে ঢুকবে না। এত ঘিনঝিম বাড়ির ভেতরে কেউ অজানা লোক ঢুকবে না। পরবর্তীকালে আমি এসি সাহেবকে এবং পুলিশ যারা ছিলেন তাদের বললাম আপনারা প্রপার ইনকোয়ারি করুন। ইনকোয়ারি করতে গিয়ে দেখা গেল কমল চৌরসিয়া নামে একজনের কাছে বাড়িতে পুলিশ একদিন গেল। ওইখানে যাওয়ার পর ওনার কাছে কিছু কাপড়ে রক্ত লাগা অবস্থা পেয়েছে। পাওয়ার পর পুলিশ ওনাদের ফুল ফ্যামিলি তুলে নিয়ে যায়। ওনার বউ বলে না, এটা আমাদের কিছু একটা মেয়েদের যা হয় সেই কাপড় লাগানো আছে। পুলিশ কিন্তু মেয়ের যে ভাই ও কমপ্লেনার, উনি কমপ্লেন করলো যে না, এও কিন্তু আমার বোনের কাছে টাকা নেওয়ার জন্য আসছে। স্যার, আমি কতবার বলেছি স্যার, উমা ভাবি খুনের ব্যাপারে আমি কিচ্ছু জানি না। আমি তো স্বীকার করছি যে ওই খুনের দিন আমি উমা ভাবির বাড়িতে গিয়েছিলাম, কিন্তু সুদের টাকা দিয়েই আমি ফিরে চলে এসেছিলাম। আর ওই দিন
ওই দিন উমা ভাবির সাথে কোনো রকম ঝামেলা ঝঞ্ঝাট কিচ্ছু হয়নি স্যার। বেশ, মেনে নিচ্ছি যে আপনি উমা সাউকে সুদের টাকা দিয়ে ওখান থেকে চলে এসেছিলেন, কিন্তু তারপর ওখান থেকে আপনি কোথায় গিয়েছিলেন? কি হলো, চুপ করে আছেন কেন, বলুন। বলছি ম্যাডাম, বলছি ওখান থেকে বেরিয়ে আমি আমার দোস্ত ঋষি রায় থাকে বিজয় পান্ডে, ওখানে গিয়েছিলাম। ওখানে বিকেল 4টে পর্যন্ত ছিলাম। তো वहाँ से निकल कर थोड़ा बड़ा बाजार गया था, কিছু কেনাকাটা ছিল। যা বললেন প্রমাণ করতে পারবেন? জরুর পারবো স্যার। আপনি এক্ষুনি আমার দোস্ত বিজয় পান্ডেকে ফোন করুন, আমি নাম্বার দিচ্ছি। আর বড় বাজারের যে গদি থেকে আমি কেনাকাটা করেছিলাম তার রসিদ বি আমার কাছে আছে স্যার, বাড়িতে। এটাকে ফরেন্সিকে পাঠানোর ব্যবস্থা করো তো। ওকে স্যার। পুলিশের জেরার জবাবে বিমল চৌরাশিয়া একই কথা বারবার বলতে থাকে। পুলিশ তার কথায় সন্তুষ্ট হয় না। বিশেষ করে বিমলের বাড়ি থেকে রক্তমাখা কাপড় পাওয়া যাওয়াতে সে পুলিশের সন্দেহের তালিকায় থেকেই যায়। পাঠিয়ে দিয়েছি স্যার। ওকে, আর শোনো, এনাকে লকআপে নিয়ে যাওয়ার ব্যবস্থা করো, যাও। দাসবাবু, স্যার স্যার এটা কিন্তু অন্যায় হচ্ছে স্যার, सरासर जुलूम हो रहा सर। फिर भी आप लोग विश्वास कीजिए, मैंने कुछ नहीं किया, तब आप लोग विश्वास कीजिए, मैंने कुछ नहीं किया। फिर भी आप लोग ऐसे क्यों कर रहे हैं? मैंने कुछ नहीं किया। কি মনে হচ্ছে স্যার, কোনটা কি? কনফার্ম এভিডেন্স। বিশেষ করে কাপড়ের ব্লাড রিপোর্টটা না পাওয়া পর্যন্ত শিওর করে কিচ্ছু বলা যাবে না। রিয়া, তুমি এক কাজ করো, তুমি ওই বিজয় পান্ডের বাড়ি এবং ওই বড় বাজারের গদিতে গিয়ে একবার ভেরিফাই করো তো এই বিমল চৌরাশিয়া লোকটা সঠিক কথা বলছে কিনা। রাইট স্যার। ওকে। বিমল চৌরাশিয়া কোনোভাবে স্বীকার করছিল না যে সেই খুনটা করেছে। বারবার জেরা করা সত্ত্বেও সে তার বয়ান পাল্টায় না। কিন্তু বিমল কি সত্যি কথা বলছিল, নাকি পুলিশকে মিথ্যে বলে নিজেকে বাঁচানোর চেষ্টা করে যাচ্ছিল? সে যা বলেছিল সেটা কি সঠিক ছিল? পুলিশের ক্রস চেকে কি তথ্য উঠে এলো? স্যার, স্যার বিমল চৌরাশিয়ার বাড়ি থেকে পাওয়া রক্তমাখা কাপড়ের ফরেন্সিক টেস্ট আর ব্লাড গ্রুপের রিপোর্ট এসে গেছে। গুড, লেটস সি। না, তো উমা সাউর ব্লাড গ্রুপের সাথে তো মিলছে না। তার মানে বিমল সত্যি কথাই বলছে স্যার, আমি ক্রস চেক করে দেখেছি। উমা সাহের খুনের দিন বিমল উমাকে সুদের টাকা দিয়ে ওনার বন্ধুর বাড়ি রিসরাতে গিয়েছিল, আবার সেখান থেকে বড় বাজার। আর সব থেকে বড় কথা হলো পিএম রিপোর্ট অনুযায়ী উমা সাহ খুন হয়েছে বেলা 3টে থেকে 4টের মধ্যে। আর বিমল চৌরাশিয়া উমা সাহের বাড়িতে গেছিল দুপুর 2টো নাগাদ, 5 মিনিট থেকেই বেরিয়ে এসছে। আর তাকে বেরোতে আর ঢুকতে কয়েকজন দেখেছে। তাহলে বিমল বাবু যে খুন করেনি এটা পাক্কা। তাহলে খুনটা করলো কি? এনিওয়ে, রিয়া, তুমি বিমল বাবুকে ছেড়ে দেওয়ার ব্যবস্থা করো। আর হ্যাঁ শোনো, আমাদের একবার উমা সাহুর বাড়িতে যেতে হবে, ঠিক আছে? ওকে স্যার। ওকে। না স্যার, আমিও তো বুঝতে পারছি না যে উমাকে কে খুন করতে পারে। ছিলাম, তোমার কি কাউকে সন্দেহ হয়? না। দেখুন, এটা কিন্তু পরিষ্কার যে বিমল চৌরাশিয়া আপনার স্ত্রীকে খুন করেননি, খুনটা করেছে অন্য কেউ। আমার মাথায় কিছুই আসছে না ম্যাডাম। উমার সঙ্গে পাড়ায় কারোর কোনো রকম ঝগড়াঝাটি অশান্তি কিচ্ছু ছিল না। আচ্ছা ছিলাম, তোমার কি মনে আছে, তোমার মা কি কখনো তোমাকে বলেছিলেন যে টাকা পয়সা লেনদেন সংক্রান্ত কোনো বিষয় কারোর সাথে ওনার কোনোদিন ঝামেলা হয়েছে? না স্যার। আচ্ছা, আপনি কি জানেন উমা দেবী কার কার সাথে সুদের কারবার করতেন? তাদের কোনো নাম ঠিকানা বা টাকা পয়সা লেনদেনের কোনো হিসাব? হ্যাঁ স্যার, মায়ের একটা ডায়েরি আছে। হ্যাঁ হ্যাঁ, উমা একটা ডায়েরিতে সব লিখে রাখতো। আই সি। তা সেই ডায়েরিটা কোথায়? এই তো।
একে চেনেন? হ্যাঁ স্যার, কেন চিনবো না? এটা প্রতাপের ছেলে, রূপম সাউ। কোথায় থাকে? আমাদের 3-4টে বাড়ি পরেই থাকে। আচ্ছা, এও কি তোমার মায়ের সাথে সুদের কারবার করতো? হ্যাঁ, রূপম প্রায় সময় আমাদের বাড়িতে আসতো, মায়ের থেকে টাকা ধারও নিত। ও স্যার, একটা কথা বলতে ভুলে গেছিলাম। কি কথা ছিল? 25 তারিখে যেদিনকে আমার মায়ের মার্ডার হয়, সেদিনকে বিকেলে কলেজ থেকে ফেরার সময় আমাদের বাড়ির সামনে থেকে রূপমকে যেতে দেখেছিলাম সাইকেলে করে। তাই নাকি? বুঝেছি। আচ্ছা, রূপম কি তোমার মার থেকে টাকা ধার নিত? ঠিক মতো শোধ করতো? হ্যাঁ, ও শোধও করতো। প্রভাসবাবু, এই ডায়েরিটা আমি নিয়ে যাচ্ছি। আর দু একবার হয়তো আপনাকে বিরক্ত করতে হতো। ও ভালো কথা, আমরা যে এই রূপমের ব্যাপারে খোঁজ খবর নিচ্ছি এটা কিন্তু ওকে জানতে দেবেন না। ছিলাম, তুমি কি আমাদেরকে দূর থেকে রূপমের বাড়িটা চিনিয়ে দিতে পারবে? ওকে, চলো। রিয়া, ঝিলম তো ছেলেটার বাড়ি আমাদের চিনিয়েই গিয়েছে। তখন তো বাড়ি ছিল। আমরা সময় নষ্ট না করে চলো বরং দেখা যাক কি হয়। তার কারণ ছেলেটাকে তুলে নিয়ে সে ইমিডিয়েট ইন্টারোগেট করাটা জরুরি। কারণ আমার ইনস্টিংক্ট বলছে এর সাথে মার্ডারের নির্ঘাত কোনো যোগাযোগ থাকলেও থাকতে পারে। চলো, লেটস মুভ। কি রে ছিলাম, কলেজ যাচ্ছিস? হ্যাঁ রে, তোর ভাই কোথায়? ও তো স্কুলে। ওকে আনতেই তো যাচ্ছি। যাইছিলাম, তুই কলেজে? চাচা, হ্যাঁ বলছি, পুলিশ কিছু বলেছে চাচিকে কে খুন করলো? না রে। সে কি, তাহলে যে শুনলাম বিমল চাচার ঘর থেকে রক্তমাখা কাপড় পাওয়া গেছে? হ্যাঁ, কিন্তু ওটা তো চাচির ব্লাড নয়। এই আমি যাই রে, ছেলেটার স্কুল ছুটি হয়ে গেছে, ওকে বাড়িতে এনে আমাকে কাজে বেরোতে হবে। যাচ্ছিলাম, তুই আর দেরি করিস না, যা। আমি এলাম রে। আসছি। ছিলাম, বলছি, হ্যাঁ এই চাচিকে কে খুন করতে পারে বলতো? তোর কোনো সন্দেহ হয় কাউকে? আমি কি করে বলবো বল, আমি তো কিছু জানি না। সত্যি দিনের বেলায় এত লোকের মাঝে কিভাবে সে খুন করে গেল? হ্যাঁ, আমার দেরি হয়ে যাচ্ছে রে, আমি আসছি আজকে। আচ্ছা যা। রিয়া, এই তো। হ্যাঁ স্যার। এই, তোর নাম রূপম সাউ? হ্যাঁ স্যার, কিন্তু কেন, কি হয়েছে? থানায় চল, তারপর জানতে পারবি কি হয়েছে। থানায় যাবো কেন? দেখি আমি এনে ওই তো পাতা লাগানো হয়। নেই নেই, এই চলুন গাড়িতে। না না, থানায় যাবো না, আচ্ছা থানায় যাবো না, চলুন চলুন আমি যাবো না, চলুন চলুন। আমি যাবো না।
রূপম সাউ, নিজে থেকে ভালোই ভালোই সব বলবি নাকি তোকে একটু দাওয়াই দিতে হবে? যদি তর্কের খাতিরে ধরেই নেওয়া যায় যে উমা সাউ হত্যাকাণ্ডে জড়িত ছিল বছর 20 পাড়ারই ছেলে রূপম সাউ, তাহলে কেন সেই খুনটা করেছিল? কি কারণ লুকিয়েছিল এই হত্যাকাণ্ডের পেছনে? কি চাঞ্চল্যকর তথ্য উঠে আসে পুলিশি জেরায়? দেখব। এটা খানা দোকান হচ্ছে? सुनिए तो ऐसे उमा दीदी, আরে চামেলি, বসো বসো। एक काम था दीदी। हाँ बोलो। 20,000 रुपया उधार चाहिए। 20,000? হ্যাঁ, তোমার তো আগের টাকা সব শোধ হয়ে গেছে। হ্যাঁ দেব, তো কার নামে লিখবো? ওই যে যেমন লেখো রূপমের নামে। আচ্ছা বসো। চাচি, এ নাও বিয়ের টাকাটা। ঠিক আছে চাচি, হ্যাঁ আমি আসি ঠিক তাহলে। আছে। আচ্ছা এইভাবেই চলছিল। রূপমের মা চামেলি দেবী তার বদমেজাজি স্বামীকে লুকিয়ে মাঝে মাঝেই উমা দেবীর থেকে সুদে টাকা ধার নিতেন এবং শোধও করতেন। কিন্তু একবার বেশ কিছু টাকা ধার নিয়ে সময় মতো সুদ বা আসল কোনোটাই শোধ করতে পারছিলেন না তারা। কি হলো তারপর? এই রূপম, এই এই দাঁড়া, তোদের বাড়ি থেকে যাচ্ছিলাম। কি হয়েছে চাচি? फिर पूछ रहा है क्या हुआ? হ্যাঁ কি ভেবেছিসটা কি? হ্যাঁ আমার আসল টাকা সুদের টাকা সব হজম করে দিবি ভেবেছিস? চাচি শোনো। কি শুনবো? কিচ্ছু শুনবো না। আমার আসল সুদ টাকা সব চাই আমার, বুঝেছিস? আসলে চাচি হয়েছেটা কি? কি হয়েছে আমি কিচ্ছু শুনতে চাই না। তোর মাকে গিয়ে আজকেই বলবি আমার সুদের টাকা আসল টাকা এই মাসের মধ্যে চাই, বুঝেছিস? নয়তো কিন্তু তোর বাবাকে আমি সব বলে দেবো। বাবুজি সে কুछ मत कहना, আমি মাকে গিয়ে বলছি। হ্যাঁ গিয়ে বল আমার পুরো টাকাটা ফেরত চাই, নয়তো প্রতাপ ভাইকে গিয়ে যদি বলে দিই এদের ফল কি হবে জানিস তো? কি হবে রে বেটা? আরে ইতনা ঘাবড়াতে কি হো, कुछ नहीं होगा। তুমি বরং কাল একবার উমা চাচি বাড়িতে যাও, উমা চাচিকে একটু বুঝিয়ে বলো যে একটু অসুবিধা হচ্ছে তাই দিতে দেরি হচ্ছে। আগে তো এরকম কখনো হয়নি। আমরা ঠিক টাকাটা শোধ করে দেবো। তোর বাবুজি যদি এরকম না হতো তো? কি হলে কি হতো সেসব এখন বলে কি লাভ মা? সংসারে কি শুধু খাওয়া পড়া হলেই হয়? কত খরচা থাকে, কত ব্যাপার থাকে। কিছু বলতে গেলেই তো গুসা করবে। আমি যে কি করব এখন ওসব বলে কি ফায়দা মা? কি ফায়দা তুমি বলো, কি ফায়দা এখন এসব বলে? তুমি বরং কাল একবার উমা চাচি বাড়িতে যাও, একটু কষ্ট করে যাও, গিয়ে একটু বুঝিয়ে বলো। বাবুজি কানে কথাটা উঠলে কি হবে জানো তো? হ্যালো হ্যালো রূপম, তোরা যা করছিস তা ভালো করছিস কি? চাচি, মা তোমার কাছে যাবে, কিন্তু জানো তো মা মাঝে মাঝে অসুস্থ হয়ে পড়ে, তাই যেতে পারিনি। কাল পরশুর ভেতরে যাবে। তোরা কি শুরু করেছিস বলতো? আগে কখনো এরকম হয়েছে বলো? তুমি নিজেই বলো। আমার মোবাইল চালানোর কাজটা ভালো চলছে না, তাই আটকে গেছি। আমি তোমার টাকা দিয়ে দেবো। টাকা মারার বান্দা তো আমরা নই, তুমি বলো। ঠিক আছে, আমার অবস্থাও তো বুঝবি। আমারও তো খুব অসুবিধা হচ্ছে, নয়তো বারবার তোদের তাগাদা দিই বল। জানি চাচি, তুমি নিশ্চিন্ত থাকো, তোমার টাকা আমরা খুব তাড়াতাড়ি শোধ করে দেবো। ঠিক আছে, রাখছি। তারপর এর মধ্যে স্যার আমার মাসের মেয়ের শাদি ঠিক হলো।
মাসির অবস্থা ভালো নয় স্যার। মাসির মেয়ের শাদির জন্য বেশ কিছু টাকার দরকার ছিল। আমার বাবুজি যেমন মানুষ, কিছুতেই অতগুলো টাকা দিতেন না। কত টাকা? 40,000। প্রায় 40,000 টাকা লাগবে। এতগুলো টাকা কোথা থেকে জোগাড় করবো মা? না হলে তোর বোনের শাদি আটকে যাবে বেটা। সে তো বুঝতে পারছি, কিন্তু আমি একটা কথা বলবো? কি? তুই উমা চাচির সাথে গিয়ে একবার কথা বল না। পাগল নাকি? আগের টাকাটাই এখনো শোধ হয়নি, আবার উমা চাচি টাকা ধার দেবে? একবার বুঝিয়েই বল না, দেখ না কি বলে। এই নাও, ও বাড়িতে গিয়ে প্রসাদটা দিয়ে এসো। বাবু কোথায়? পূজাদের ঘরে, তুমি যাওয়ার সময় ওকে নিয়ে যাও। আচ্ছা ঠিক আছে। চাচি। রূপম, রুপিয়া এনেছিস? না চাচি। কি তোরা কি মজা কি পেয়েছিস ডাকি রে? চাচি আমার কথাটা শোনো। কি শুনবো? আমার আজই সব টাকা চাই। দেবো চাচি, তোমার সব টাকা শোধ করে দেবো, কিন্তু আমার কথাটা তো শোনো। কি কি শুনবো? আমার মাসির লড়কির শাদি, ওরা খুব গরিব, মা বলেছে ওদের কিছু টাকা দেবে। তো আমি কি করব? তুমি আমাকে 40,000 টাকা ধার দাও। কি কি বললি? চাচি, আগের টাকার এই টাকা সব একটু একটু শোধ করে দেবো চাচি, বিশ্বাস করো। বিশ্বাস? তোদেরকে বিশ্বাস করব? আগের একটা টাকাও শোধ না করে আবার টাকা চাইতে এসেছিস? আমি একটা টাকাও দিতে পারবো না। তুমি টাকা দেবে না? না, আমি একটা টাকাও দেব না। আগের পুরো টাকা আজই আমার চাই, নয়তো আমি তোর বাবুজিকে গিয়ে সব কথা বলে দেবো। এটা খারাপ বাগান হচ্ছে। सुनिए तो ऐसे আজই একটা এক্সপারেশন করবো আমি। চাচি! টাকা শোধ দিবি না, আবার লাল চোখ দেখাবি? আজই যাচ্ছি তোর বাবুজিকে সব বলবো আমি। ছাড় বলছি, ছাড়। কি তুই আমাকে মারবি? ছাড়, বাঁচাও। আমি চাচিকে খুন করতে চাইনি স্যার, বিশ্বাস করুন, কিন্তু চাচি এমন করে খুনের হুমকি দিচ্ছিল যে আমার মাথায় আগুন ধরে গেল। টাকাগুলো তাহলে কি করেছিস? খুব ভয় পেয়ে গেছিলাম স্যার, তাই টাকাগুলো আর ছুরিটা জলে ফেলে দিয়েছি। রিয়া, ওকে নিয়ে গিয়ে টাকা ছুরি কোথায় ফেলেছে সেটা দেখে বের কর। এভিডেন্স হিসাবে আমাদের কাজে লাগবে। ওকে স্যার। চল চল আমি তো এমনি দেখে আমি মাথা ব্যথা ফেটে গেছে না কি হয়েছে এমনি দেখলাম, তারপর আলমারি খোলা দেখলাম, পয়সার টিফিন নেই। হ্যাঁ, তারপরে এমনি কোলে নিয়ে দেখছি যে গলা পুরো একদম কাটা। তারপর আমি দৌড়ে এলাম, আমার মানে ভাইয়ের ছেলে বউকে বললাম যেমনি এমনি ব্যাপার হয়ে গেছে, চলো কী হয়েছে দেখো। উনি আমাদেরকে ফোন করে জানান কি এরকম ঘটনা ঘটে গেছে। উনি দেখলেন দরজা খোলা ছিল আর দিদি জায়গা পড়ে আছে আর পুরো রুম রক্ত রক্ত হয়ে গেছে, কেউ গলা কেটে দিয়েছে। অপরাধ প্রমাণিত হলে রূপম সাউ যেন কঠোরতম সাজা পায়। পাশাপাশি এটাও বোঝা উচিত যে একজন মানুষের ভয় এভাবে আরেকজনকে খুন করে বসাটা আজকের এই প্রজন্মের একাংশ যে কতটা ধৈর্যহীন
অথবা সমস্যার সামনে দাঁড়াতে চায় না, তারই জ্বলন্ত উদাহরণ। আর তারই ফলস্বরূপ এই হত্যাকাণ্ড। শুধু তাই নয়, এই অসহিষ্ণুতা থেকেই হয়তো আত্মহত্যার প্রবণতা জন্ম নিচ্ছে। আমাদের ভাববার সময় এসেছে, সতর্ক হবার প্রয়োজন আছে। এইটা ধরার পর ওনারকে পুলিশ অলরেডি কেস দিয়ে দিয়েছে, উনি জেল হয়ে গেছে। তবুও যখন যেদিনকে ওর জেল হচ্ছে, তবু কিন্তু চৌরসিয়া বলছে, চৌরসিয়ার বউ বলছে যে আমরা এই সম্বন্ধে কিচ্ছু জানি না, আমাকে আপনারা ফাঁসাচ্ছেন। তখন ম্যাডাম বললেন, ডিসিপি ম্যাডাম বললেন ঠিক আছে, আমরা আবার প্রপার ইনকোয়ারি করব। সেটা পুলিশ যতটা পেরেছেন, আমরাও পুলিশের পাশে সহযোগিতা করেছি। সবাই দেখতে তো ডায়েরির ভিতরে দেখা গেছে, এটা পুলিশের বক্তব্য যে ডায়েরির ভিতরে দেখা গেছে, কেন ভেরিফিকেশান চলছে, সেখানে আমরা কোনো রকম ইন্টারফেয়ার করিনি। আমরা শুধু পুলিশকে বলেছি যে আসল আসামি তাকে ধরে শাস্তি দেওয়া যাক, কারণ আমাদের এই 29 নম্বর ওয়ার্ডে এরকম একটা ঘটনা এখনও পর্যন্ত ঘটেনি। আর এইটা এত গিঞ্জিম এলাকা, এরকম একটা কেউ করে চলে যাবে, সেটা আমাদের মাথায় আর ঢুকছে না। হঠাৎ একটা দিন ডায়েরির ভিতরে একটা ওই শিবম সাহুয়ের নাম দেখা যায়, তাকে কেন্দ্র করে তার বাড়িতে রাত্রিবেলা 1:30টা নাগাদ যায় পুলিশ, শ্রীরামপুর থানা পুলিশ। যাওয়ার পর ওই ছেলেটাকে বাড়ি থেকে ডেকে আনা হয়। আনার পর ওকে পুলিশ যখন জিজ্ঞাসাবাদ করে, ও কিন্তু স্বীকার করে। অপরাধ প্রমাণিত হলে রূপম সাউ যেন কঠোরতম সাজা পায়। পাশাপাশি এটাও বোঝা উচিত যে একজন মানুষের ভয় এভাবে আরেকজনকে খুন করে বসাটা আজকের এই প্রজন্মের একাংশ যে কতটা ধৈর্যহীন অথবা সমস্যার সামনে দাঁড়াতে চায় না, তারই জ্বলন্ত উদাহরণ। আর তারই ফলস্বরূপ এই হত্যাকাণ্ড। শুধু তাই নয়, এই অসহিষ্ণুতা থেকেই হয়তো আত্মহত্যার প্রবণতা জন্ম নিচ্ছে। আমাদের ভাববার সময় এসেছে, সতর্ক হবার প্রয়োজন আছে। আজ এই পর্যন্তই। পরবর্তী পর্বে ফিরে আসবো এরকমই কোনো সত্য ঘটনার চিত্ররূপ নিয়ে। ততক্ষণ সুস্থ থাকুন, সতর্ক থাকুন, সাবধানে থাকুন। আর সোম থেকে শনি রাত ঠিক 8:30টায় আর দুপুর ঠিক 12:30টায় দেখতে থাকুন পুলিশ ফাইলস।